ভারত ধীরে ধীরে চারদিক থেকে বাংলাদেশকে ঘিরে ধরবে এবং তার সর্বশেষ উদাহরণটি হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের রেল ট্রানজিট বিষয়ে যেই ৫,০০০ কোটি রুপির প্রকল্প ছিল সেটি ভারত নিজেই স্থগিত করেছে। ভারত থেকে এইমাত্র সরাসরি আপনার বা ভারত সরকার থেকে সরাসরি ডক্টর ইউনূস কিংবা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সরাসরি হুমকি দিলেন। আমরা বাংলাদেশে যখন দেখছি আওয়ামী লীগের নেতাকর্মীরা নানা রকমের দুর্যোগের মধ্যে রয়েছে, অসহায় জীবনযাপন করছে। গতকালকেই আমরা দেখলাম নাটোরে ছাত্রলীগের একজন কর্মীকে শহর জুড়ে অটোরিকশায় উপর করে পেড়ে তার গলার উপরে পা দিয়ে হাত বাঁকিয়ে পুরো শহর ঘুরিয়েছে কে বা কারা। সেই ব্যাপারে আজকে খবর আসলো যে সেই আহত কর্মীর বাড়িতে সেনাবাহিনীও গিয়েছিল। গেল দুদিন আগে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়ক, একজন মুখ্য সমন্বয়কের দায়িত্বে ছিলেন রাফি, তিনি পদত্যাগ করছিলেন একটা স্টেটাস দিয়া। সেখানে তিনি লিখছিলেন উত্তরবঙ্গের দুই নেতা, একজন আবার অভ্যুত্থানের মহানায়ক এবং আরেকজন নেতা। তো সেই নেতাটার নাম ছিল আপনার এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর। ছবি দেখছেন, বলা হচ্ছে যে এটা আওয়ামী লীগের সময় যেমন সালমান এফ রহমানকে দরবেশ বলা হতো, তিনি হচ্ছেন এনসিপির দরবেশ। আন্তর্জাতিক মহল বুঝে গেছে জামাত ইসলামী ক্ষমতায় আসতে যাচ্ছে। যদি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়, জোটের সমীকরণে জামাত ইসলামী ক্ষমতায় আসবে, এটা ইন্টারন্যাশনাল কমিউনিটি এখন ফিল করছে। কারণ যত নিরপেক্ষ জরিপ হয়েছে বা যেখানেই আপনি যেভাবেই হোক জনগণের সাথে কথা বলেন না কেন, আওয়ামী লীগ তো পালিয়েছে, মানুষ বিএনপির প্রতি বিরক্ত। মানে ভারতের বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারের উপর কি পরিমাণ বিরক্ত, খালি কূটনৈতিক ভাষার কারণে এরা প্রকাশ করতে পারে না। গত এক সপ্তাহ থেকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনার পরে পুলিশ কিন্তু সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে ব্যাপকভাবে ধরপাকড় চালাচ্ছে। এত বড় একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ, যেখানে বিগত সরকার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে যখন বিএনপি জামাতের নেতাকর্মীদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হইতো, তখন এক শ্রেণীর সুশীল তারা খুব গর্জে উঠত। জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জি এম কাদের গতকাল কিছু কথাবার্তা বলেছেন এবং আমি দেখছি যে সামাজিক মাধ্যমে সেই কথাবার্তার খুবই নেগেটিভ প্রতিক্রিয়া হয়েছে। সত্যি কথা হবারই কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ইতিমধ্যে আপনারা দেখেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে চলমান পরিস্থিতি, রাজনীতির যে বিষয়টা নিয়ে সারা দেশে তুলফার চলতেছে, তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি। তো দর্শক, আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটা ভিডিওর বাকি অংশগুলো দেখে আসবো। তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে রাখবেন, যাতে পরবর্তী আপডেট দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে ধীরে ধীরে চারদিক থেকে বাংলাদেশকে ঘিরে ধরবে এবং তার সর্বশেষ উদাহরণটি হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের রেল ট্রানজিট বিষয়ে যেই ৫,০০০ কোটি রুপির প্রকল্প ছিল সেটি ভারত নিজেই স্থগিত করেছে এবং তারা একের পর এক খোলা বার্তা দেওয়ার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের প্রতি সমর্থন তো তাদের দূরের কথা, বরং এই সরকারের বিরুদ্ধে তারা যা যা করার তা করবে। এবং আরও একটু উদাহরণ দিয়ে রাখি, বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার, বিজেপি সরকারের অন্যতম থিঙ্ক ট্যাঙ্ক কূটনীতিবিদ বিনা সিকরি ওপেন বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের নিরাপত্তার জন্য হুমকি। আমি সে বিষয়ে পরে আসছি, আগে ট্রানজিট প্রকল্পটা নিয়ে একটু কথা বলি। এই যে ৫,০০০ কোটি রুপির প্রকল্প, তার উদ্দেশ্য কী ছিল? ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তাদের যে উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার বা ৭ অঙ্গরাজ্য, সেগুলোর সঙ্গে সরাসরি সংযুক্তির ঘটানো। শিলিগুড়ি যে করিডোর রয়েছে, যেটিকে আমরা চিকেন নেক হিসেবে জানি, সেটির উপরে নির্ভরতা কমিয়ে বাংলাদেশের আগরতলা, আখাউড়া, মংলা, খুলনা এবং জয়দেবপুর থেকে ঢাকা পর্যন্ত রেল প্রকল্পের মাধ্যমে এই সংযুক্তিটা তারা ঘটাতে চেয়েছিল। এবং এর পাশাপাশি আরও 5টি বিষয়ে সমীক্ষার কাজ করার কথা ছিল, সেটিও স্থগিত করা হয়েছে। কারণ কি? কারণ তো আমরা সবাই বুঝতে পারছি এবং তারাও ওপেন এটি বলছে। ভারতের দ্য হিন্দু, দ্য বিজনেস লাইন সরাসরি তাদের কূটনৈতিক সূত্রে বরাত দিয়ে বলছে বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং এখানে কাজ করতে এসে ভারতীয় কর্মীদের যে নিরাপত্তাহীনতা দেখা দেবে, সে কারণেই এই প্রকল্প স্থগিত করা হয়েছে। আর স্থগিত বললেও ভুল হবে, মোটামুটি বাতিল বলা যেতে পারে। এটুকু কতটুকু এগ্রিমেন্টের মধ্যে পড়ে, কতটুকু দ্বিপাক্ষিক আলোচনার বাইরে গিয়ে পড়ে, সেটি অন্য বিতর্ক। তারা করেছে এবং তারা বিকল্প হিসেবে কি বেছে নিচ্ছে? তারা বিকল্পটাও ভেবে রেখেছে। তারা ভুটান এবং নেপালের
মধ্য দিয়ে এই ধরনের ট্রানজিট সুবিধা নিয়ে সেভেন সিস্টার্সের সঙ্গে তাদের মূল ভূখণ্ডের সংযুক্তি ঘটাবে। এবং তারা বলছে যে এক্ষেত্রে তাদের প্রকল্প ব্যয় আরও কম হবে, যেখানে 5,000 কোটি রুপি ছিল সেখানে 3.5 থেকে 4,000 কোটি রুপির মধ্যে শেষ করা যাবে। এবং বলছিলাম যে তাদের খানিকটা ক্ষতি শিকার হলেও আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সাথে কোনো প্রকার কোনো ধরনের কাজ তারা করবে না। কারণ তিস্তা প্রকল্প নিয়ে আমাদের জানা আছে, তিস্তা প্রকল্পটা এই চিকেন নেকের কাছেই হওয়ার কথা ছিল, এবং সেখানে চীন যদি অর্থায়ন করে সেই প্রকল্পে তাদের নিরাপত্তার জন্য হুমকি হবে। তারা চাইছিল তারা অর্থায়ন করবে। তো আমাদের প্রধান উপদেষ্টা চীন সফরে যে গেলেন কদিন আগে, সেখান থেকে মোটামুটি চূড়ান্ত না হলে যতটুকু জানা আছে চীনই এই প্রকল্পে অর্থায়ন করবে। অতএব তারা যে ক্ষতিটা মেনে নিচ্ছে যে তারা এই সরকারের সাথে আগ বাড়িয়ে দেন দরবার করে তিস্তা প্রকল্পে যে তারা অর্থায়ন করতে পারবে বা করার যে একটি চেষ্টা, সেটিও তারা হাঁটেনি, সেদিকে তারা হাঁটেনি, তারা বাদই দিয়েছে সেই ভাবনা। অতএব তারা যে এই চিন্তাটিও মাথায় রেখেছে যে এখানে চীন অর্থায়ন করতে পারে, সেটিকে তারা সম্ভবত মেনে নিয়েই এ পথে হাঁটছে। বাংলাদেশের কি হবে এই প্রকল্প বাতিল হলে? অনেকে মনে প্রশ্ন রাখতে পারে। এবং এই যে রেল ট্রানজিট, সেটি নিয়েও তো আমি নিজেই অনেকবার কথা বলেছি। এই রেল ট্রানজিট আমাদের পক্ষে নাকি বিপক্ষে, কতটুকু আমরা এর দ্বারা লাভবান হব, রাজস্ব কতটুকু আসবে, সেটি নিয়ে একটি বিতর্ক আছে। তারপরেও তো এটুকু বলতে হবে যে এই প্রকল্প হলে কর্মসংস্থান, পণ্য পরিবহন, বন্দর ব্যবস্থাপনা এবং অভ্যন্তরীণ লজিস্টিক ব্যবস্থায় আমাদের বেশ সুবিধা হতো, অস্বীকার করার তো নেই। বিনা সিকরি বিষয়ে আসি। বিনা সিকরি ভারতের পডকাস্ট উইথ প্রতিম রঞ্জন বোস, ভারতের অন্যতম প্রখ্যাত একজন সাংবাদিক। প্রতিম রঞ্জন বোসের সাথে তার এই একটি ইউটিউব প্রোগ্রামে বিনা সিকরি যে ইন্টারভিউ দিয়েছেন, সেখানে তিনি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে উদ্দেশ্য করে, এখন যারা বাংলাদেশে ক্ষমতায় রয়েছে তারা ৭১-এর শত্রু, তারা বাংলাদেশকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে চায়, তারা ফেডারেশন সরকার করতে চায়, ফেডারেল সরকার। এবং ২০০১ সালে জামাত বিএনপির সাথে ক্ষমতায় এসে যা করতে চেয়েছিল, তারা তা আবারও সেদিকে এগোচ্ছে। এর আগে ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিল। সেখান থেকেও আমরা জানতে পেরেছি, ভারতের বিভিন্ন গণমাধ্যমে যে খবরগুলো এসেছে, কূটনৈতিক সূত্রে বরাদ দিয়ে তারা যেটি বলেছে যে আমাদের প্রধান উপদেষ্টা চীন সফরের সময় যে মন্তব্যটি করেছিল সেভেন সিস্টার্স নিয়ে, যে চীনের জন্য এটি সম্প্রসারিত অর্থনৈতিক ক্ষেত্র হতে পারে বা বাণিজ্যের ক্ষেত্র হতে পারে, এটি তারা কোনোভাবে ভালোভাবে নেয়নি। বিষয়টি হচ্ছে যে আমরা ভারতের দাদাগিরি, ভারতের আগ্রাসন নীতি অবশ্যই তার তুমুল বিরোধিতা করি, কিন্তু একটা বৃহৎ প্রতিবেশী রাষ্ট্রকে শত্রু বানিয়ে অন্য যে কোনো রাষ্ট্রের, আমি বাংলাদেশ বাদ দিলাম, তাদের কি মানে একটা স্থিতিশীল অবস্থা কখনো থাকা সম্ভব? এটার কি কোনো বৈজ্ঞানিক যুক্তি আছে? বাস্তব কোনো যুক্তি থাকতে পারে? নেই। আমরা কথিত বিপ্লবী বাণী ছড়াতে পারি, উস্কানিমূলক বক্তব্য দিতে পারি, কিন্তু লাভটা কি? এগুলো করে আমরা নিজেদের বিপদ কতটা ডেকে আনছি সেটা আমাদের বিবেচনার দরকার। এই কথাগুলো হয়তো অনেকেরই ভালো লাগবে না, কিন্তু কেন আমরা বাস্তবতাকে অস্বীকার করতে চাইছি? এবং যখন ভারতের বিরুদ্ধে আমাদের এই একেবারে বিপরীতমুখী অবস্থান সম্পর্কের জায়গা থেকে, সেখানে আবার পাকিস্তানের সাথে আমাদের দহরম মহরম সম্পর্ক, উষ্ণতার শেষ নেই, কেন একসাথে এইগুলো সব করতে হবে? এবং এটি তো কোনো রাজনৈতিক সরকার নয়, যদিও এই সরকারের টার্গেট রয়েছে নানানভাবে, তো আমরা বুঝতে পারছি যে আরও 5 বছর ক্ষমতায় থাকার। এগুলো করে কি আসলে কোনো লাভ আছে? ভারত এরপরে কোন পদক্ষেপ নেয় নিশ্চয়ই আমাদের দেখার রয়েছে। এর আগে তো বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধই রেখেছে, খুব জরুরি চিকিৎসার ক্ষেত্রে কারোর ভারত যাওয়ার প্রয়োজন রয়েছে, শুধু সেই জিনিসটা বাদে।
আমরাও তো তাদের ভিসা বন্ধ করে দিয়েছিলাম, কেন আবার ছাড়লাম যদি আমরা এতটাই তাদেরকে মোকাবেলা করতে পারি? অতএব কথা আমরা অনেক কিছুই বলতে পারি, গরম গরম যেসব কথাবার্তা এগুলো বলে আমরা মঞ্চ কাঁপিয়ে দিতে পারি। গেল 2 দিন আগে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়ক, একজন মুখ্য সমন্বয়কের দায়িত্বে ছিলেন রাফিদ, তিনি পদত্যাগ করছিলেন একটি স্টেটাস দিয়া। সেখানে তিনি লিখছিলেন উত্তরবঙ্গের 2 নেতা, একজন আবার অভ্যুত্থানের মহানায়ক এবং আরেকজন নেতা। তো সেই নেতাটার নাম ছিল আপনার এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর। ছবি দেখছেন, বলা হচ্ছে যে এটা আওয়ামী লীগের সময় যেমন সালমান এফ রহমানকে দরবেশ বলা হতো, তিনি হচ্ছেন এনসিপির দরবেশ। বিলিয়নস অফ টাকা পয়সা কামাইলেছে, কেমনে কেমনে জানি বহুত কাহিনী করছে। যাই হোক, তার নামে অনেক অভিযোগ আছে। তো এই মুহূর্তে তাকে হুট করে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে, আর একই সঙ্গে তাকে কারণ দর্শানোরও নোটিশ দেওয়া হয়েছে। যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে তানভীরকে এই বিষয়ে অবহিত করা হয়েছে। তার বক্তব্য হচ্ছে যে আপনাকে জানানো যাচ্ছে যে 11ই মার্চ জাতীয় দৈনিক ইনকিলাবে প্রকাশিত প্রতিবেদনে আপনার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ, জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ এসেছে। এ বিষয়ে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি প্রধানের নিকট আগামী 7 দিনের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে। আপনাকে কেন দল স্থায়ীভাবে বহিষ্কার করবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোকে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন নির্দেশ প্রদান করেছেন। এখন এটা থেকে বলা হচ্ছে যে তাহলে কি পরের টার্মটা সার্জিসের? আপনি তো দেখেন হঠাৎ করে সার্জিস নাই, খেয়াল করছেন? টেলিভিশনে সার্জিসের সাক্ষাৎকার আসে না, হাসনাত। টিভিতেও গণমাধ্যমগুলোতেও হাসনাতকে রিপোর্ট করা হয়। অপরদিকে আপনার পিনাকিদা, যিনি এই দলটার একজন বড় ধরনের খেলোয়াড়, আনান মাসুদের কথা থেকে আমরা বুঝছি যে 5ই আগস্টের আগে যারা মোটিভেটেড করতো, তিনি কিন্তু সার্জিস ইস্যুতে ঠান্ডা মাথায় একটা কথা বলে চলে গেছেন। মোটামুটি সার্জিস এনসিপির মধ্যে একটা কোণঠাসা অবস্থানে আছে। তো এর মাঝখানে সার্জিসের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ কিন্তু বিভিন্নভাবে গণমাধ্যম ওইভাবে না বললেও ইশারা ইঙ্গিতে সাংবাদিক ইলিয়াস, পিনাকিদা তারা কিন্তু অনেক কথা বলছেন। তাহলে নেক্সট কি সার্জিস, বিশেষ করে আওয়ামী লীগের সাথে একটা ওতপ্রোত সম্পর্ক এমনকি অনেক কিছুই, এগুলা কিন্তু এই যে তাদেরই দলের একজন তিনি বইলা গেছিলেন। এমনকি যেই লোকটা বইলা গেছে সে মোটামুটি স্বচ্ছ একটা ক্যারেক্টার হিসেবেই রাজনৈতিক তারই এনসিপিতে তার জায়গা ছিল। গাড়ির বহর থেকে শুরু করে অনেক কিছুই। একসময় ছাত্রলীগের সার্জিস, ছাত্রলীগের যেমন চূড়ান্ত পর্যায়ে পর্যন্ত পৌঁছে গেছিল, এনসিপিতে এসেও সে যথেষ্ট একটা অবস্থান তৈরি করেছিল। বাট সামহাও এখন ক্ষয় শুরু হয়ে গেছে। কেউ কেউ বলছেন যে কোনো সময় সার্জিসকেও দল থেকে সাময়িক বহিষ্কার করা হতে। আন্তর্জাতিক মহল বুঝে গেছে জামাত ইসলামী ক্ষমতায় আসতে যাচ্ছে। যদি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়, জোটের সমীকরণে জামাত ইসলামী ক্ষমতায় আসবে, এটা ইন্টারন্যাশনাল কমিউনিটি এখন ফিল করছে। কারণ যত নিরপেক্ষ জরিপ হয়েছে বা যেখানেই আপনি যেভাবেই হোক জনগণের সাথে কথা বলেন না কেন, আওয়ামী লীগ তো পালিয়েছে, মানুষ বিএনপির প্রতি বিরক্ত, তাহলে স্বাভাবিকভাবেই অনিবার্যভাবে জামাত ইসলামীকে জনগণ ভোট দিবে। এটা বাংলাদেশের বুদ্ধিজীবীরা, বাংলাদেশের গবেষক বিশ্লেষকরা তো জানে বুঝে, এমনকি আন্তর্জাতিক মহলও জানে বুঝে। এই কারণে জামাত ইসলামীর ভোটের হার নিয়ে কঠিন ষড়যন্ত্র শুরু হয়েছে। বাংলাদেশে যারা ভারতের পাঁচাটা দালাল, তারা নড়ে চড়ে বসেছে যে না, জামাত ইসলামী তো ক্ষমতায় এসে গেছে, কিভাবে ঠেকানো যায়, পাবলিক পারসেপশন কিভাবে উল্টে দেওয়া যায়। এই জন্যে দিল্লি স্টারের মাহফুজ আনামরা উঠে পড়ে লেগেছেন। বিদেশিদেরকে নানান ভুয়া স্ট্যাটিস্টিক্স, নানান ভুয়া সার্ভে, স্ক্রিপ্টেড সার্ভে, এগুলোর মাধ্যমে জামাত ইসলামীর ভোটের হার নিয়ে কঠিন ষড়যন্ত্র করছেন। দর্শক দেখেন, আপনি চায়ের দোকানে, হাটে, বাজারে, যেখানেই যান না কেন, আপনি দেখছেন যে মানুষ এখন জামাত ইসলামীকে চাচ্ছে, সমর্থন করছে। তো দর্শক, এই পরিস্থিতিতে আপনি কি করবেন? এই পরিস্থিতিতে যদি পাবলিক পারসেপশন এরকম দাঁড়িয়ে যায় যে না, জামাত ক্ষমতায় আসছে, এটা মোটামুটি নিশ্চিত, তাহলে এখন পর্যন্ত যারা জামাত ইসলামীকে চায় না তারাও জামাতকে চাইবে। কারণ যারা ক্ষমতায় আসে তাদেরকে অনেকেই চায় বা তাদের চাটুকারিতা করার চেষ্টা করে কিংবা তাদের দল করার চেষ্টা করে, এটা একটা হিউম্যান নেচার। এবং বিএনপি বা অন্যান্য দল, তাদের সম্পর্কে যদি পাবলিক পারসেপশন এভাবে তৈরি হয় যে এই দল আর ক্ষমতায় আসতে পারবে না, তাহলে ওই দলের সমর্থকরা অনেকেই তাদেরকে ছেড়ে চলে যায়। এখন দিল্লির সেবাদাস হয়ে উঠছে যারা বিএনপি, তারা কিন্তু খুবই কঠিন একটা পরিস্থিতি আছে। পাবলিক পারসেপশন তাদের সম্পর্কে খুব খারাপ। এজন্যে যারা সারা জীবন আওয়ামী লীগের দালালি করেছে, তারেক রহমানকে দুর্নীতির বরপুত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে, তারেক রহমানকে খাম্বা তারেক হিসেবে উপাধি দিয়েছে, মিস্টার 10% হিসেবে উপাধি দিয়েছে, এই ন্যারেটিভ যারা নির্মাণ করেছে, 21 আগস্টের গ্রেনেড হামলার মূল মাস্টারমাইন্ড হিসেবে একেবারে প্রতিষ্ঠিত করেছে যারা বা যিনি, সেই মাহফুজ আনাম, সেই দিল্লি স্টার,
রিয়েল এস্টেটের সম্পাদকেরা এখন ভারতের সেবাদাস হিসেবে, যেহেতু ভারতের ভরসা এখন বিএনপিকে হাইলাইট করার চেষ্টা করছে এবং জামাত ইসলামীকে ডিমিন করার চেষ্টা করছে। এই মাহফুজ আনামরা বলছেন যে জামাতের ভোট 10%-এর বেশি হবে না কিছুতেই। বিদেশিদেরকে বলছেন। কেন বলছেন এগুলো? একটা পাবলিক পারসেপশন তৈরি করা যে না, যতই বলেন জামাতের ভোট 10%-এর বেশি হবে না, অতএব জামাত ক্ষমতায় আসবে, বিএনপি আসতে পারবে না, এটা কোনো কথা না। চাঁদাবাজি বিএনপি করুক, তাতে কি, ক্ষমতায় তারা আসবে। এই মাহফুজ আনামরা এখন জামাতের ভোটের হার নিয়ে কোনো ধরনের তথ্য প্রমাণ, কোনো ধরনের সার্ভে ছাড়া আন্দাজে এই কথা বলে জনমনে বিভ্রান্তি তৈরি করছে, একটা ষড়যন্ত্র করছে যে জামাতের ভোট নাকি 10%-এর বেশি যাবে না। কিসের ভিত্তিতে কথা বলছে? কোন সার্ভে হয়েছে? মানে মাহফুজ আনামের বাপ, মাহফুজ আনামের আব্বা মোদি বলেছে? নইলে কে বলেছে? তবে মাহফুজ আনামের আরেক আব্বা মনমোহন সিং মারা গেছেন। এই মনমোহন সিং 2010 সালের দিকে বা তার আগে পরে বলেছিলেন যে 30% লোক জামাত ইসলামী হয়ে যাচ্ছে। আর মাহফুজ আনাম কোথাকার কি এসেছে? কোনো সার্ভে না, কিছু না। এখন পর্যন্ত এমনকি বিএনপির প্রতিষ্ঠানের সার্ভেতে জামাতের ভোট প্রায় 35% হয়েছে, 32% ছাড়িয়ে গেছে বিএনপির সার্ভেতে। আর কোথাকার কি মাহফুজ আনাম এসেছে 10%-এর বেশি উঠবে না। এটা মাহফুজ আনামদের পরিকল্পিত ষড়যন্ত্র। ভারত মাহফুজ আনামদের মাধ্যমে এগুলো বলাচ্ছে, তোমরা বলো যে না জামাতের ভোট বেশি না, যাতে জামাতের প্রতি যে গণজোয়ার, এই বিশেষ করে সম্ভাব্য ক্ষমতাসীন দলের পক্ষে যে একটা সুইং ভোটারদের যে একটা গণজোয়ার, এটা যেন একটু থেমে যায়। এই জন্য মাহফুজ আনামদের এই দিল্লির কুকুরদের মাঠে নামানো হয়েছে। এদেরকে ভালো মেডিসিন দিতে পারেন জনাব মাহমুদুর রহমান এবং পিনাকি ভট্টাচার্য। এই পিনাকি, মাহমুদুর রহমান, এই দুইজনের সামনে এই ভারতের কুকুররা, দিল্লির কুকুররা টিকতে পারবে না। এদের মিথ্যাচার ধরা খেয়ে যাবে। আপনারা এই মাহফুজ আনামদের কথা কিংবা মতিউর রহমানদের কথা বিশ্বাস করবেন না প্রথম আলোর, আপনারা বিশ্বাস করবেন মাহমুদুর রহমান এবং পিনাকি ভট্টাচার্যদের কথা। তারা সঠিক কথা বলে, সঠিক কথা বলবে। একটা রিপোর্ট, নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি, ছাত্রদের অনাগ্রহ, অস্পষ্টতায় জামাত। এর মধ্যে মাহফুজ আনাম নানান কথা বলেছেন। ভারতের মিডিয়ায় এই রিপোর্ট এসেছে, সেখানে জামাতে বলছেন যে না, জামাতের ভোট, জামাত কখনো 5%-এর ভোট পায়নি। কি মৃত্যুকের মৃত্যু! জোটগতভাবে নির্বাচন করে নাকি জামাত 8% ভোট পেয়েছে। এই গর্ধবগুলো জানে না বড় বড় বুদ্ধিজীবী। 1991 সালে কি জামাত জোটগতভাবে নির্বাচন করেছে? না। তখন কত % ভোট পেয়েছে? অলমোস্ট 12% ভোট পেয়েছিল। আর বলা যে জামাত নিজেরা নির্বাচন করলে 5%, জোটগতভাবে করলে 8% সর্বোচ্চ পেয়েছিল, আর এবার হয়তো 10% এবং এর মানে এই গর্ধবগুলো স্বীকার করেছে যে না, জামাতের ভোট বেড়েছে। হাসিনা থাকলে তো বলতো যে না, জামাতের ভোট কমেছে, জামাত 2%-এর বেশি ভোট পাবে না। এখন হাসিনা নাই, এখন 2% বলস না কেন? বাটপারের বাচ্চা, বাটপার, মিথ্যুকের বাচ্চা, মিথ্যুক। 1991 সালে জামাত কার সাথে নির্বাচন করেছিল? কয়টা আসন পেয়েছিল? এই মূর্খগুলো কি এটা জানে না? প্রায় 12% ভোট পেয়েছিল। জামাত ইসলামের ভোট এই মুহূর্তে, আমি আবারও বলছি, বিএনপির সার্ভে অনুযায়ী প্রায় 35%, এবং জোটের সমীকরণে জামাত 51% জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসতে পারে। এখানে বলছেন যে জামাত ইসলামী, যারা এখন বাংলাদেশের রাজনীতি একটি বড় ফ্যাক্টর, তারা দ্বিধাগ্রস্ত, তারা অপেক্ষা করতে রাজি, 10-15 বছর অপেক্ষা করতে। কে বলেছে 10-15 বছর অপেক্ষা করতে রাজি? জামাত ইসলামী বলছে বিপ্লবের স্পিরিটের ভাষায় কথা। জামাত ইসলামী বলছে সংস্কার শেষে নির্বাচন, এমনকি কালক্ষেপণ করা যাবে না, কথা বলছে। 10-15 বছর অপেক্ষা করতে রাজি, এই কথা কে বলেছে? মানে এই ভারত এখন এই মাহফুজ আনামদের মাঠে নামিয়েছে, উদ্ভট অনেক কথা বলছে। 10-15 বছর এই শব্দ কোনোদিন কেউ উচ্চারণ করেনি। ডক্টর ইউনূস 5 বছর ক্ষমতায় থাকে, এই আলাপটা অরাজনৈতিকভাবে অনেকে আমরা করছি। জামাত কখনো এটা বলেনি। সেখানে 10-15 বছরটা কোথায় পেয়েছে? তারা নির্বাচনে অংশগ্রহণ করবে যদি হয়, কিন্তু স্থগিত হলেও তাদের কোনো সমস্যা নেই, এটাই এখন পরিস্থিতি। মানে আন্দাজে যা মঞ্চে এটা বলে দিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে নাথিং বাট ট্রু অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলাদেশ শীর্ষ ইংরেজি দৈনিকটির সম্পাদক মাহফুজ আনামকে। রাজ চেঙ্গাপ্পার উপস্থাপনায় অনুষ্ঠানে মাহফুজ আনাম বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একাধিক প্রশ্ন উত্তর দিয়ে এইভাবে ব্যাখ্যা দেন। অনেক উদ্ভট ব্যাখ্যা দিয়েছে। হাসিনা বাংলাদেশ প্রধানমন্ত্রী পদ থেকে অপসারিত হন, এরপর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। তিনি বলেন ভারত মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে হিন্দু সংখ্যালঘুদের ধর্মীয় নিপীড়ন প্রতিরোধে ব্যর্থ হওয়ার অভিযোগ এনেছে এবং তাদের জীবন ও সম্পত্তির সুরক্ষা চেয়েছে। এছাড়া ভারত বাংলাদেশের ইসলামিকীকরণ বৃদ্ধি এবং পররাষ্ট্রনীতিতে দেশটির চির প্রতিদ্বন্দ্বী চীন ও পাকিস্তানের প্রতি ঝুঁকে পড়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে। তোমরা উদ্বেগ প্রকাশ করতে থাকো, আর বাংলাদেশে এগিয়ে যাক। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলটিতে নতুন একটা চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।